আমরা আজকে চেষ্টা করব পুরো ইয়েটাকে কভার করার জন্য। এই চ্যাপ্টারে বাকি যে তিনটা আছে কি কি স্যার? সচ্ছলতা, তারপরে কি আছে মুনাফা অর্জন ক্ষমতা, তারপরে কি আছে দক্ষতা। আমরা এই পার্টগুলো যেন কমপ্লিট করতে পারি। তো এখন আমরা আলাপ করব কি নিয়ে স্যার? সচ্ছলতা যাচাই নিয়ে। কি নিয়ে? আচ্ছা, সচ্ছলতা মানে কি? দেখো, তারল্যতাকে তুমি কিন্তু সচ্ছলতা বলতে পারো না। ওকে, অনেকের মধ্যে তারল্যতা মানেই সচ্ছলতা, বাট অ্যাকচুয়ালি না। তারল্যতা মানে হলো আমার স্থায়ী সম্পদ ব্যবহার করার সক্ষমতা বা চলতি দায় পরিশোধের সক্ষমতা, এটাকে বলে তারল্যতা। বা সচ্ছলতা কাকে বলে? এই যে ধরো প্রত্যয় কোচিং, ওকে, তো এই যে প্রত্যয়, এটা একটা প্রতিষ্ঠান এবং আমাদের দেখো এখানে এসি আছে, ডিজিটাল বোর্ড আছে, হ্যাঁ, তোমার মিররলেস ক্যামেরা আছে, তাই না? প্রতিটা মানে এরকম বেশ দুইটা শাখা আছে। এখানে আমাদের প্রায় 40-50 লাখের উপরে কি আছে? ইনভেস্টমেন্ট আছে। তো তোমরা যদি বলো প্রত্যয় কোচিং বা প্রত্যয় এটা কি এমনি এমনি হয়ে গেছে? নো, এই প্রতিষ্ঠানটাকে অর্গানাইজ করার জন্য আমাদেরকে ইনভেস্ট করতে হয়েছে। ওকে, আ লট অফ মানি আমাদেরকে এখানে কি করতে হয়েছে? ইনভেস্ট করতে হয়েছে। ধরো প্রত্যয়ের টোটাল ক্যাপিটাল হলো 50 লাখ, 50 লাখ টাকা। ওকে, তো এই যে টোটাল ক্যাপিটাল 50 লাখ, তো একটা প্রতিষ্ঠানের মোট মূলধনটা দুইভাবে আসে। কিছু আসে যারা মালিক তাদের কাছ থেকে, এটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব বা মালিকানা মূলধন। আর কিছু আসে ঋণের মাধ্যমে, হয়তো ব্যাংক থেকে ঋণ, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ, ওকে, বা জনসাধারণের কাছ থেকে ঋণ। ওকে, এই যে ঋণের মাধ্যমে যেটা আসে এটাকে বলা হয় কি? ঋণকৃত মূলধন। তাহলে প্রত্যয়ের টোটাল মূলধন কত? 50 লাখ। এর মধ্যে যারা প্রত্যয়ের শেয়ার হোল্ডার বা যারা পার্টনার বা যারা ওনার, তারা ধরো দিছে কত? 40 লাখ। বাকি 10 লাখ টাকা কি করা হয়েছে? ধরো ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে বা বন্ড বা ডিবেঞ্চার বিক্রি করে ইস্যু করে ঋণ নেওয়া হয়েছে। ওকে, এখন বলো টোটাল ক্যাপিটাল কত? 50 লাখ। এখানে কোম্পানির নিজস্ব মূলধন কত? 40 লাখ। ওই যে মালিকানা সত্ত্ব যেটা আমরা বলি বা মালিকানা মূলধন যেটা আমরা বলি বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব যেটা আমরা বলি, এইটাকেই কোম্পানির নিজস্ব টাকা ধরা হয়। কি ধরা হয়? নিজস্ব টাকা। তোমরা কি জানো, তুমি যদি কখনো কোনো কোম্পানির শেয়ার কেনো, সাধারণ শেয়ার, তুমি জীবনেও কখনো কোম্পানির কাছ থেকে ওই টাকাটা ফেরত পাবা না। ধরো সিফাত কি করলো? স্কয়ার কোম্পানির 1 লাখ টাকার শেয়ার কিনলো। এখন স্কয়ার কোম্পানির অবস্থা খারাপ, সিফাত শেয়ার নিয়ে গেল যে ভাই আমার এই শেয়ার ফেরত রেখে টাকা দিয়ে দেন। কোম্পানির জীবনেও তোমাকে টাকা দিবে না, কখনোই না। যদি কোম্পানির বিলোপ সাধন ঘটে, কোম্পানি বন্ধ হয়ে যায়, তখন আলাদা কথা। বাট অ্যাজ ইউজুয়ালি কোম্পানির রানিং অবস্থায় কখনোই সাধারণ শেয়ার হোল্ডারদেরকে কি করবে না? টাকা ফেরত দিবে না, বা তুমি নিজে গিয়েও কোম্পানির কাছ থেকে টাকা দাবি করতে পারবে না। বাট তুমি যদি বন্ড কিনো, তুমি যদি ডিবেঞ্চার কিনো, তুমি যদি অন্য কোনো ঋণপত্র কিনো, তাহলে কী হবে? মেয়াদকাল শেষ, তুমি তোমার বন্ড ডিবেঞ্চার ঋণপত্র কোম্পানির কাছে নিয়ে এটা ফেরত দিয়ে টাকা আদায় করতে পারবে। বা সাধারণ শেয়ার হোল্ডারদের টাকা কোম্পানি কখনোই ফেরত দেয় না। দ্যাটস ওয়াই সাধারণ শেয়ার বিক্রি করে কোম্পানির যে টাকাটা পায়, এই টাকাটাকে কোম্পানির নিজস্ব মূলধন বলা হয়। কি বলা হয়? নিজস্ব মূলধন। তাহলে প্রত্যেক কোম্পানির নিজস্ব মূলধন কত? 40 লাখ। আর বন্ড বিক্রি করে, ডিবেঞ্চার বিক্রি করে, ঋণপত্র বিক্রি করে ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে কত? 10 লাখ। এখন বলো তো, প্রত্যেক কোম্পানির যারা ঋণদাতা, যারা পাওনাদার, তারা যদি এসে ডিমান্ড করে আমার টাকা দিয়ে দাও, আচ্ছা কোম্পানির টোটাল ক্যাপিটাল কত? 50। এই 50 লাখ টাকার থেকে 10 লাখ যদি দিয়ে দেওয়া হয়, বলো কোম্পানি কি বন্ধ হয়ে যাবে? না, চলতে পারবে। তার মানে কোম্পানিটা স্বচ্ছ। কোম্পানি কি? বিকজ তাদের নিজস্ব ক্যাপিটাল বা ক্যাপিটালে তাদের নিজস্ব কন্ট্রিবিউশনটা কি অনেক বেশি। এটাকেই বলা হয় কি? সচ্ছলতা। এই আর্থিক বিশ্লেষণে আমরা সচ্ছলতা বলতে এটাই বুঝি, যে একটা কোম্পানির টোটাল ক্যাপিটালের মধ্যে তার নিজের অংশটা বা নিজস্ব মূলধনের প্রপোর্শনটা যদি বা কন্ট্রিবিউশনটা যদি বেশি হয়, তাহলে কোম্পানিটা কি? সচ্ছল। আর ঘটনাটা যদি উল্টা হয়ে যায়, 5 লাখ টাকা মোট মূলধন, এর মধ্যে কোম্পানির নিজের কত? 10 লাখ, বাকি 4 লাখ কি? ঋণ করা। এখন যদি পাওনাদাররা, ঋণদাতারা এসে বলে আমার টাকা দাও, তাহলে এই যে 40 লাখ টাকা দিয়ে দেওয়া হইলো, কোম্পানি কি চলতে পারবে? সম্ভব না। কেন সম্ভব না? তার মানে কোম্পানিটা কি? অসচ্ছল। তার নিজস্ব ফান্ডিং কি? কম। তার নিজস্ব মূলধন কন্ট্রিবিউশনটা কি? কম। এখন ধরো তুমি একজন ইনভেস্টর, তো তুমি প্রত্যেক কোম্পানির মানে ক্যাপিটাল স্ট্রাকচারের দিকে তাকালা,
দেখলা টোটাল ক্যাপিটাল 50 লাখ, বাহ ভালো। কিন্তু যখন দেখবা ঋণ 40 লাখ, তখন কি করবা? উল্টা দিকে দৌড় দিবা না, না রে ভাই আমি এই কোম্পানিতে কি করবো না, ইনভেস্ট করবো না, কারণ এই কোম্পানি যে কোনো মুহূর্তে দেউলিয়া হয়ে যেতে পারে অথবা বন্ধ হয়ে যেতে পারে, কারণ তাদের নিজস্ব মূলধনের পরিমাণটা কি খুবই কম। এই নিজস্ব মূলধনের পরিমাণটা কম থাকাকে বলা হয় কি, অসচ্ছলতা। কি বলে? আর যদি দেখো যে না টোটাল ক্যাপিটাল 50 লাখ, এর মধ্যে ঋণ কত 10 লাখ, আর কোম্পানির নিজস্ব ক্যাপিটাল কত 40 লাখ, তার মানে কি না এই কোম্পানিতে ইনভেস্ট করা যায়, কারণ তাদের নিজস্ব মূলধনের পরিমাণটা কি অনেক বেশি। আমি কি বুঝাতে পারতেছি? এটাকেই বলে সচ্ছলতা। দেখো ভাই, অন্ধের মতো অনুপাত বিশ্লেষণ করো না, এক করে লাভটা কি? আর আমি তো বারবার তোমাদের বলি যে জীবনে ভালো চাকরি পাবা না, ড্যাম শিওর থাকো, চাকরির বাজার খুবই খারাপ। 2-4 জন এক্সেপশনাল, 90% স্টুডেন্ট চাকরি পাবা না। সো যা পড়তেছো এটা এমনভাবে শেখো, অ্যাটলিস্ট মনে করো মেয়েরা বিয়ের সময় তো এখনই তো 10-15 লাখ, তোমাদের আমলে হয়তো 20-30 লাখ টাকা হয়ে যাবে কাবিন। তো কাবিনের 20-30 লাখ টাকা হাতে নিয়ে শেয়ার বাজারে বা আর্থিক বাজারে বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে, বাসায় বসে বসে টাকা কামাও। ওকে, তো বিনিয়োগ করার সময় এটা লাগবে না বলো? এটা কিন্তু লাগবে। ছেলেদের কথা তো ভাই কি বলবো, তোরা রিক্সা কিনবি আউট অফ সেল। আচ্ছা ওকে ওকে, তো বুঝছি আমরা স্যার। ওকে, তো আমরা যদি একটা কোম্পানির সচ্ছলতা যাচাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কি কি অনুপাত ব্যবহার করতে পারি? দেখো, প্রথম অনুপাতটা হলো দায় মালিকানা অনুপাত। প্রথমটা কি স্যার? দায় মালিকানা অনুপাত। ওই যে স্যার একটা কোম্পানির মোট সম্পদকে আমরা কি বলি? এ। এবং আমরা জানি এ ইকুয়াল কি বলতো, এল প্লাস ওই। এখানে আমরা যারা আছি সবাই আমরা এটা জানি না যে একটা কোম্পানির এ ইকুয়াল এল প্লাস ওই, রাইট? তার মানে একটা কোম্পানির টোটাল অ্যাসেটকে কয় ভাগ করা হয়? 2 ভাগ। ধরো এটা যদি হয় 10, এটা যদি হয় 4, এটা কত হবে? 6। তাহলে একটা কোম্পানির টোটাল ক্যাপিটালটাকে কয়টা পোর্শনে বিভক্ত করা হয়? একটাকে আমরা কি বলি? এল, আর একটাকে আমরা কি বলি? ওই, রাইট? তো দায় মালিকানা অনুপাত, তার মানে এটা হলো কি দায়, আর এটা হলো কি মালিকানা সত্ত্ব। এখন এই দুইটার অনুপাত কি বলা হবে? কি দায় মালিকানা অনুপাত। বুঝছো নাকি বুঝো না? ওকে, তাহলে দায় মালিকানা অনুপাত বললে আমরা বুঝবো কি, একটা কোম্পানির যে দায় আছে, এই মোট দায়টাকে আমরা কি করব? কোম্পানির মালিকানা সত্ত্বের সাথে ভাগ করব। আচ্ছা দেখো, এই যে দায় মালিকানা অনুপাত, এখানে ফার্স্টে কে? তো যে ফার্স্টে সে উপরে চলে যাবে, সো দায় কোথায় যাবে? পরে কে? সো মালিকানা সত্ত্ব কোথায় চলে যাবে? নিচে। তো দায় মালিকানা অনুপাত, তো দায় মালিকানা অনুপাত তার মানে উপরে কে? দায়, নিচে কে? মালিকানা সত্ত্ব। আচ্ছা আমি যদি বলি দায় সম্পদ অনুপাত, উপরে কে? দায়, নিচে কি? মোট সম্পদ। আচ্ছা আমি যদি বলি মালিকানা সম্পদ অনুপাত, উপরে কে? মালিকানা সত্ত্ব, নিচে কে? মোট সম্পদ। ভাই এইগুলা মুখস্থ করার কিছু আছে বলো? এই শেষ হয়ে গেছে এই তিনটেই। বেসিক্যালি আমরা সচ্ছলতা যাচাই করার জন্য দায় মালিকানা অনুপাত করি, তারপরে দায় সম্পদ অনুপাত করি, মালিকানা সত্ত্ব অনুপাত করি। দায় মালিকানা অনুপাত, দায় অনুপাত, মালিকানা সত্ত্ব অনুপাত। ওই দায় অনুপাত মানে হলো দায় সম্পদ অনুপাত। ওকে, এই মালিকানা অনুপাত মানে হলো কি? মালিকানা সত্ত্ব সম্পদ অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, তো এই হলো তোমার একটা বেসিক বিষয়। তাহলে আমরা একটা কোম্পানির সচ্ছলতা যদি যাচাই করতে চাই, তো অ্যাট ফার্স্ট আমরা কি করব, মানে আমরা কি কি করতে পারি? আমরা দায় মালিকানা অনুপাত করতে পারি, রাইট? তো দায় মালিকানা অনুপাত করার সময় আমরা এই দায় মানে কি? মোট দায়। তো মোট দায়টাকে আমরা কোথায় বসাবো? উপরে। আর মালিকানা সত্ত্বটাকে আমরা কোথায় বসাবো? নিচে। ওকে, তো যে রেজাল্ট পাবো, রেজাল্টটা লিখে আমরা কি দিব? *1, তাই না? বলো, এটাই করবো না? ওকে, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, মোট দায় মানে কি বলো তো? আচ্ছা এখানে আমি মানে লাস্ট ডেতে আমি কিন্তু খুব ভালো করে সবাইকে বলছিলাম যে আমাদের অধ্যায়টার নাম হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ। সো আর্থিক বিবরণীর all the ingredients will be appropriately used here, right? তো তুমি আর্থিক বিবরণী সব কিছু যদি ভালো করে জানো, তাহলে আর্থিক বিশ্লেষণটা কি তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে, রাইট? তাহলে আমরা দায়ের পার্টটাকে, আর্থিক অবস্থার বিবরণী যখন করেছিলাম, দায়টাকে আমরা কয়ভাবে প্রেজেন্ট করেছিলাম? একটা কি ছিল? চলতি দায়। আরেকটা কি ছিল? দীর্ঘমেয়াদী দায়। চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। আর মোট দায় ইকুয়াল কি হবে তাহলে? চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। ওকে, তো আমরা যখন দায় মালিকানা অনুপাত করব, উপরে মোট দায় বসাবো, তো মোট দায় ইকুয়াল কি হবে? মোট চলতি দায় প্লাস মোট দীর্ঘমেয়াদী দায়।
আর নিচে কাকে বসাবো বলো তো? মালিকানা সত্ত্ব। তো তোমরাই বলো, আচ্ছা এটা কি সেকেন্ড পেপার না? আর সেকেন্ড পেপারে কি আমরা এক মালিকানা প্রতিষ্ঠান নিয়ে কথা বলি না কোম্পানি নিয়ে? তো কোম্পানির মালিকানা সত্ত্বটা কয় রকম? দুই রকম। একটা কি শেয়ার মূলধন, আর একটা কি সঞ্চিত উদ্বৃত্ত। তাহলে তুমি শেয়ার মূলধনের সাথে প্লাস করবা কাকে? সঞ্চিত উদ্বৃত্তকে। এখন শেয়ার মূলধন তো শেয়ার মূলধন সবাই জানো, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। সঞ্চিত উদ্বৃত্ত এই আইটেমগুলো আমরা চিনি না বলো? যারা চেনো না তাদের জন্য কিন্তু মানে ঝামেলা, বাট অ্যাজ ইউজুয়ালি আমরা তো মানে আর্থিক বিবরণী করার সময় এগুলো চিনেই আসছি, তাই না? সঞ্চিত উদ্বৃত্তিতে কি যায়? ফার্স্ট অফ অল চলতি বছরে সংরক্ষিত আয়ের সমাপনীযের যায়, দেন শেয়ার অধিহার যায়, দেন এমন কোনো তহবিল যেটা শেয়ার হোল্ডারদের, যেমন লভ্যাংশ সমতাকরণ তহবিল, নিমজ্জিত তহবিল, সাধারণ সঞ্চিতি তহবিল, রাইট? এই টাইপের তহবিলগুলো যায়। তাহলে তুমি যদি মালিকানা সত্ত্ব পেতে চাও তুমি কি করবা? কি করবা বলো? মালিকানা সত্ত্ব বের করতে পারবা না? এই যে এইভাবে তুমি মালিকানা সত্ত্বটা বের করবা। দেখো মোট দায় বের করে নিয়ে তো কোনো ভেজাল নেই, আমরা তো চলতি দায়ও চিনি, দীর্ঘমেয়াদী দায়ও চিনি, রাইট? তাদেরকে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? মোট দায়, রাইট? আর মালিকানা সত্ত্বটা যদি আমরা পেতে চাই, দেখো মালিকানা সত্ত্ব অনেকভাবে বের করা যায়, বাট আমি একদম ইজিয়েস্ট ওয়েটা যদি তোমাদেরকে বলি মালিকানা সত্ত্ব বের করার, তুমি মালিকানা সত্ত্বের আইটেমগুলোকে যোগ করে দিবে। যেমন মালিকানা সত্ত্বে কি যাবে? সাধারণ শেয়ার যাবে, অগ্রাধিকার শেয়ার যাবে, আর কে যাবে? সঞ্চিত উদ্বৃত্ত। তো সঞ্চিত উদ্বৃত্ত বলতে আমরা কাদেরকে বুঝবো? আমরা সংরক্ষিত আয়ের সমাপনীযেরকে বুঝবো, আমরা শেয়ার অধিহারকে বুঝবো, তাই না? আমরা নিমজ্জিত তহবিলকে বুঝবো, আমরা লভ্যাংশ সমতাকরণ তহবিলকে বুঝবো, আমরা সাধারণ সঞ্চিতি তহবিলকে বুঝবো। ওকে, এগুলাকে আমরা কি করব? যোগ করে দেবো, রাইট? এখন দেখো স্যার প্লিজ, এখানে একটা এক্সেপশনাল বিষয় আছে, এই যোগফল থেকে আমরা মাইনাস করে দিব কাকে? অলিক সম্পদকে। কাকে মাইনাস করব? আবার বলো, কাকে মাইনাস করব? অলিক সম্পদকে। ওকে, এই অনুপাত বিশ্লেষণগুলো যখন তুমি করবা, আমার এই কথাটা একদম ভালো করে মাথায় গেঁথে রাখবা, হ্যাঁ? এই অনুপাত বিশ্লেষণে যত জায়গায় মালিকানা সত্ত্ব আসবে, এই মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময় বাদ যাবে কে? অলিক সম্পদ। মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময় বাদ যাবে কে? তা সবগুলো মালিকানা সত্ত্বের আইটেম যোগ, বাদ যাবে কে? অলিক সম্পদ। ওকে, আবার ফর্মুলার যত জায়গায় মোট সম্পদ আসবে, কে? এই মোট সম্পদ থেকে মাইনাস হবে কে? অলিক সম্পদ। ওকে, দেখো এই যে আমরা তো ইকুয়েশনটা জানি, এ ইকুয়াল এল প্লাস ওই, এটা বল ইকুয়েশন। তো আমরা ইকুয়েশন দুই সাইড কি হইতে হবে? ইকুয়াল হইতে হবে না? তো আমরা অনুপাত বিশ্লেষণ যখন করব তখন অলওয়েজ যেখানে এ অর্থাৎ মোট সম্পদ কথাটা ইউজ হবে, মাইনাস হবে কি? অলিক সম্পদ। কে মাইনাস হবে? এন্ড বলো ইকুয়েশন কি ঠিক আছে? না। তাহলে আমার কি করতে হবে? ডান দিক তো বাদ দিতে হবে। তাহলে ডান দিকে আমি কার থেকে বাদ দিব? ওই থেকে মাইনাস করবো কাকে? অলিক সম্পদ। একদম সহজ একটা থিম। তাহলে অনুপাত বিশ্লেষণের যতগুলো ফর্মুলা আমরা ইউজ করব, যেই ফর্মুলার মধ্যে মোট সম্পদ কথাটা আসবে সেখানেই মাইনাস হবে কে? অলিক সম্পদ। আর মালিকানা সত্ত্ব যখন আমরা বের করব মাইনাস হবে কে? তাহলে অলিক সম্পদ নামক আইটেমটা মোট সম্পদ থেকে বাদ যায় আর মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়। আবার বলো, অলিক সম্পদটা কি হয়? মোট সম্পদ থেকে বাদ যায়, অলিক আর মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়। ওকে, তাহলে ফর্মুলার যেখানে যেখানে আমার মালিকানা সত্ত্ব দরকার, এই মালিকানা সত্ত্ব বের করার সময় আমরা কাকে মাইনাস করব? অলিক সম্পদকে। আর ফর্মুলার যেখানে যেখানে মোট সম্পদ কথাটা ইউজ হবে সেখানে সেখানে আমরা মাইনাস করব কাকে? অলিক সম্পদকে। এই অলিক সম্পদ হলো আজেইরা একটা জিনিস, এই কারণে এটা সম্পদ থেকেও বাদ, মালিকানা সত্ত্ব থেকেও বাদ। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে গেল? ইকুয়াল হয়ে গেল। আর এই আজেইরা জিনিস আমার অ্যাকাউন্টস থেকে কি হয়ে গেল? বাদ পড়ে গেল। বুঝছো না কি বুঝো নাই? ওকে, গুড। তাহলে দেখো প্লেস কথা না, তো সচ্ছলতা যাচাই করার জন্য আমরা এট ফার্স্ট কোন ফর্মুলাটা ইউজ করতেছি? দায় মালিকানা অনুপাত। এখানে দায় মানে কি? মোট দায়। মালিকানা মানে কি? মালিকানা সত্ত্ব। তো দায় মালিকানা কথাটার মধ্যে আগে কে আছে? সো দায় কোথায় যাবে? উপরে। পরে কে আছে? সো মালিকানা সত্ত্ব কোথায় যাবে? নিচে। আর মালিকানা সত্ত্ব আমাদের কোয়েশ্চেনে দেয়া থাকবে না, এটা কি করতে হবে? মোট সম্পদ, মোট দায়টাও দেয়া থাকবে না, এটা কি করতে হবে? বের করতে হবে। তো মোট দায় আমরা কিভাবে পাবো? মোট চলতি সম্পদ যোগ মোট চলতি মোট দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা, আর মালিকানা সত্ত্ব আমরা কিভাবে পাবো? সাধারণ শেয়ার যোগ অগ্রাধিকার শেয়ার যোগ সঞ্চিত উদ্বৃত্ত, আর মাইনাস করবো কাকে? মোট অলিক সম্পদ।
এরপরও যদি কেউ না পারো ভাই, আল্লাহর রাস্তায় পড়াশোনা বাদ দাও, কারণ এরপরে আর কিচ্ছু নাই। আমি কেন, আমার বাপ কেন, স্বয়ং লুকা প্যাসিলি এসেও তোমার আর এগুলো বুঝাইতেও পারবে না, শিখাইতেও পারবে না। ওকে, এবার আসো আমরা সচ্ছলতা যাচাইয়ের জন্য দেন মানে যে ফর্মুলাটা ইউজ করতে পারি। হ্যাঁ, দায় মালিকানা অনুপাত দিয়ে আমরা কি বুঝে যাব? দায় মালিকানা অনুপাত দিয়ে আমরা বুঝবো যে আমার মালিকানার বিপরীতে দায়ের অনুপাতটা কত। ওকে, যে আমার 1 টাকা মালিকানা সত্ত্বের বিপরীতে দায় আছে কয় টাকা, এটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কোন অনুপাতটা নিয়ে কথা বলবো? মালিকানা সত্ত্ব অনুপাত। কি নিয়ে স্যার? মালিকানা সত্ত্ব অনুপাত। আমরা কার অনুপাত করতেছি? মালিকানা সত্ত্বের অনুপাত করতেছি। সো মালিকানা সত্ত্ব কোথায় চলে যাবে? উপরে। আর নিচে মোট সম্পদ। নিচে কি? মোট সম্পদ। আর আমরা সবাই জানি যে অনুপাত বিশ্লেষণে যেখানে মোট সম্পদ কথাটা ইউজ হবে সেখানেই লেজ হিসেবে কি হবে? মাইনাস ভুয়া সম্পদ, তাই না বলো? ওই অলিক সম্পদের আরেকটা নাম কি? ওকে, তার মানে মোট সম্পদের একটা লেজ আছে, নাম কি? তার মানে ফর্মুলার যেখানেই তুমি মোট সম্পদকে বসাবা মাইনাস করে দিবা কাকে? ভুয়া সম্পদকে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে মালিকানা সত্ত্ব অনুপাত কার অনুপাত? মালিকানা সত্ত্বের। তো মালিকানা সত্ত্ব কোথায়? যার অনুপাত সে কোথায় যাবে? নিচে। উপরে। আর নিচে কে যাবে? মোট সম্পদ। আর মোট সম্পদের লেসটার নাম কি? মাইনাস ভুয়া সম্পদ। আবার প্লাস করে দিও না, এটা কি হবে? মাইনাস। ওকে স্যার? আচ্ছা, তো মালিকানা সত্ত্ব অনুপাতের দ্বারা আমরা কি বুঝবো? যে আমার মোট সম্পদ 1 টাকা হলে এর কতটুকু মালিকানা সত্ত্ব। ওকে, এবার আসো লাস্ট ফর্মুলা, দায় অনুপাত। কি স্যার? দেখো বেসিক্যালি এই অনুপাতটাকে কিন্তু ভাঙা হয়েছে। দেখো এটার নাম কি ছিল? দায় মালিকানা অনুপাত। তো এটা ভেঙে কি হয়েছে? মালিকানা অনুপাত আর কি? দায় অনুপাত। তো এখন আমরা কার অনুপাত করতেছি? দায় অনুপাত। তো যার অনুপাত করব সে কোথায় যাবে? উপরে। সো উপরে কে গেল? মোট দায়। আর নিচে কি হবে? স্বাভাবিকভাবেই মোট সম্পদ। আর মোট সম্পদ থেকে মাইনাস হবে কি? ভুয়া সম্পদ। এবার বলো এই ফর্মুলা কি মুখস্থ করা অনেক কঠিন? ভাই এটা তো মুখস্থ করাই লাগে না, এমনি হয়ে যায়, তাই না বলো? আচ্ছা গুড। স্যার একটা ছবি তুলো প্লিজ। আচ্ছা টাইম ওয়েস্ট করো না। পৃথিবীতে ব্যর্থ মানুষের সংখ্যা বেশি, আর বাংলাদেশের তো 90% মানুষই ব্যর্থ হয়। তো ওইখানে তুমি যে সফল হবা বুঝো কত হার্ড। ধরো আমি এখন চিন্তা করি আমি যদি প্রত্যয় বাদ দিই আমি কই যাব, কি করবো আমি, অথচ আমার সার্টিফিকেট কত হাই। চিন্তা করো কোথায় যাব আমি। মানে একটা আমি গভর্নমেন্ট জব যদি পেতে চাই, লাস্ট BCS কতজন দিছে জানো? 4 লাখ ক্যান্ডিডেট, 4 লাখ। চাকরি হবে 2000-এর, নন ক্যাডার মিলে 3000। কোথায় যাবো আমি? চাইলে কি আমি BCS ক্যাডার হইতে পারবো? আমি পুলিশ অফিসার হইতে পারবো? ভাই যারা আর্মি অফিসার হয় প্রতি বছর ইন্টার পরীক্ষার পরেই কিন্তু ওই 2nd লেফটেন্যান্টে অ্যাপ্লাই করা যায়। বাংলাদেশের সবচেয়ে মেধাবী পোলাপাইনগুলো ক্যাডেট সবাই অ্যাপ্লাই করবে। তোমার কি হবে ওই জায়গায়? চিন্তা করতে পারো। এই যে ওর বাপও তো একজন ক্যাডেট, ওর বাবা এখনও যে ভালো ইংলিশ লেখে, আমি তো ওনারে আমি সবসময় বাংলায় রেসপন্স করি, আর আমি ইংলিশ লেখা পরে আবার ওনার হাতে বকা খামো নাকি? পরে আইসা আমার ইংলিশ পড়াইব সুবার বাবা। ক্যাডেট, এক্স ক্যাডেট। হ্যাঁ, তো এই যে ক্যাডেটের পোলাপাইনগুলো সব আর্মি অফিসার, বিমান বাহিনী অফিসার, নৌবাহিনী অফিসার জন্য অ্যাপ্লাই করবে। তোমার অবস্থা কী হবে বুঝো? আবার ওরা কিন্তু ইয়েও পায়, ওই যে কোটা পায়। কি করবে বলো? আমি লাস্ট পরীক্ষা দিয়েছি ব্যাংকে, বুঝছো, যে সম্মিলিত ব্যাংক পরীক্ষা। হ্যাঁ, সিনিয়র অফিসার। ভাই 4.5 লাখ না কত যেন পরীক্ষার্থী। তোমার ছিল মনে হয় 3000 না 4000 পোস্ট ছিল, 4 লাখের উপরে পরীক্ষার্থী। আচ্ছা এটা তো গেল, এরপরে সাথে কি আছে জানো? অনেক দুর্নীতি বাংলাদেশে। মানে রাত্রের অন্ধকারে পরীক্ষা হয়, পরীক্ষার আগে প্রশ্ন পায়, পরীক্ষা দেয়, পলিটিক্যাল প্রভাব আছে, কত কিছু। এই সব কিছুর মধ্যে তুমি যে সফল হবা এটা কতটা হার্ড বুঝতে পারো? আমার কথা হলো সফল যদি মানে খালি চাকরি করে কেন হবা? তুমি ভালো যদি পড়াশোনা করো, ভালো পড়াশোনা জানো, তুমি বাইরে ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, স্কলারশিপ পেয়ে চলে যাবে, তাই না? অথবা ধরো তুমি চাকরি পাইলা না, তুমি একটা মানে তোমার মধ্যে যদি ভাই জ্ঞান থাকে, জ্ঞানের চেয়ে বড় সম্পদ কি আর হয় নাকি? তুমি নেক্সট স্কয়ার, নেক্সট বসুন্ধরা এরকম প্রতিষ্ঠান তুমি তৈরি করবে, নেক্সট
আকিজ মিয়া তুমি হবা, হাসো না। হ্যাঁ, আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ওই যে তুমি যে হাসলা না, ওই চাকরির জন্য কোম্পানিতে কতবার যাও এটা দেখবা না, খালি পরীক্ষাটা মানে বিবিএমবিএ কমপ্লিট করো। তো এইগুলাই হলো রিয়েলিটি। এখন তুমি পড়াশোনা করলে, তোমার যোগ্যতা থাকলে তুমি ভালো কিছু অবশ্যই করবে, আর মানে পড়াশোনা না করলে কি করবে বলো? আমরা এটা পারবো না ইনশাল্লাহ। সবাই লিখছে? আচ্ছা যাও, সচ্ছলতা, আচ্ছা সচ্ছলতা গেল, এবার আসো আমরা কি করব? দক্ষতা যাচাই করব। হ্যাঁ, আচ্ছা দক্ষতা যাচাইয়ের আগে আমরা একটা কাজ করি, চলো আমরা স্যার দক্ষতা যাচাইটা একটু করি। হ্যাঁ, আচ্ছা শুনো, তারল্য ওইখানে মাত্র 3টা ফর্মুলা, রাইট? সচ্ছলতায় কয়টা? 3টা। আচ্ছা মুনাফার্জন যেটা, ওইটাতেও 3টা। হ্যাঁ, মোট মুনাফা অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত। হ্যাঁ, ওই স্লাইডটা আমার মনে মিসিং হয়ে গেছে, ওটা অনেক ইজি। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান, সেটা হলো দক্ষতা যাচাই। স্যার দক্ষতা যাচাইয়ের অংশটা এখানে একটু বড়। দক্ষতা, এটা তো তোমরা সবাই জানো যে যার যে কাজ, সে তার কাজটা কতটুকু পারফেক্টলি করতে পারতেছে, এটাকেই আমরা কি বলি? তার দক্ষতা, রাইট? যেমন ধরো তোমার কাজ কি? পড়াশোনা করে। এখন তুমি যদি ভাই গোল্ডেন এ প্লাস পাও, ট্যালেন্ট পুল স্কলারশিপ পাও, তার মানে কি তুমি স্টুডেন্ট হিসেবে খুবই দক্ষ। আর যদি পাশ করতে জীবন বের হয়ে যায়, তার মানে কি? অদক্ষ। আমি একজন টিচার, আমি যদি তোমাদেরকে সহজে অনেক কিছু পড়াইতে পারি, তার মানে আমি কি? দক্ষ। আর আমার কথাই তোমরা বুঝো না, তার মানে কি? আমি অদক্ষ। তার মানে যার যেই কাজ, সে যদি তার কাজটাকে সুন্দরভাবে করতে পারে, পারফর্ম করতে পারে, যতটা পারফেক্টলি সে করতে পারবে, সে ততটা দক্ষ, রাইট? এখন একটা ব্যবসায়ের কাজ কি বলো তো? একটা ব্যবসায়ের কাজ হলো পণ্য কিনে আনা অথবা কাঁচামাল কিনে আনা, পণ্য উৎপাদন করা, বিক্রি করা। তো সে যত দ্রুত, যত কম সময়ে, যত বেশি পণ্য উৎপাদন করতে পারবে, যত কম সময়ে, যত দ্রুত, যত বেশি পণ্য বিক্রি করতে পারবে, যত তাড়াতাড়ি দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে পারবে, সে কি? তত দক্ষ। যেমন ধরো সাপোজ, কি রে ভাই, আচ্ছা দেখো একটা এক্সাম্পল দিই। ধরো আমি একজন মাছ ব্যবসায়ী, অহনাও একজন মাছ ব্যবসায়ী। ওকে, আমরা দুজনই মাছ বিক্রি করি। আমার 1 লাখ টাকা ক্যাপিটাল, অহনারও 1 লাখ টাকা ক্যাপিটাল। তো আমরা দুইজনেই কি করি? কারণ বাজার থেকে গিয়ে মাছ কিনে আনি 1 লাখ। তো আমার মাছ বিক্রি করতে টাইম লাগে ধরো 10 দিন, আর অহনা কি করে? 7 দিনের মধ্যে মাছগুলো বিক্রি করে ফেলে। এবার তোমরাই বলো তো, অহনা 1 মাসে কয়বার মাছ কিনে এনে বিক্রি করবে? 4 বার, 7 দিন পর পর। ওকে, আর আমি 1 মাসে কয়বার মাছ কিনে এনে বিক্রি করব? 10 দিন পর পর হলে কত? 3 বার। তাহলে আমি 1 লাখ টাকা বছর মাসে কয়বার, মানে আমার 1 লাখ টাকা মাসে কয়বার টার্ন ওভার করতেছে বা কয়বার ইউজ হইতেছে? 3 বার। আর ও 4 বার। ও আর আমি তো একই কাজ করি। এন্ড বলো তো, আমি 1 লাখ টাকা 3 বার ব্যবহার করতেছি, ফলে আমার যে লাভটা হচ্ছে, ও 1 লাখ টাকা কয়বার ব্যবহার করতেছে মাসে? ওর কি সেম লাভটা হবে না বেশি? ওর কিন্তু বেশি হবে। তাহলে আমার চেয়েও কি দক্ষ, তাই না? আর আমি ওর চেয়ে কম দক্ষ বা অদক্ষ, রাইট? আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমিও ধারে মাছ বিক্রি করি, ও ধারে মাছ বিক্রি করে, বাট আমার যে দেনাদার, এদের কাছ থেকে টাকা উদ্ধার করতে গিয়ে আমার জীবন বের হয়ে যায়। ওকে, জীবন যৌবন সব শেষ, টাকা আর আদায় করতে পারি না, জুতা ছিঁড়ে যায়। কিছু আছে দেনাদার, এরা টাকা মাইরও দিয়ে দেয়, হ্যাঁ, অনাদায়ী পাওনা বা কুঋণ হয়ে যায়। অথবা ধরো দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে, আমি যদি আজকে ধারে বিক্রি করি, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে আমার 20 দিন টাইম লাগে। কিন্তু অহনা, ও ধারে বিক্রি করে, বাট ও কি করতেছে? ও 10 দিনের মধ্যেই দেনাদারের কাছ থেকে কি করতেছে? টাকা আদায় করে ফেলতেছে। তাহলে বলো তো, আমি ধারে বিক্রি করলাম, আমার টাকাটা মার্কেটে পড়ে আছে কতদিন? 20 দিন। কিন্তু অহনাও ধারে বিক্রি করতেছে, বাট ওর টাকাটা মার্কেটে পড়ে আছে কয়দিন? 10 দিন। তার মানে ও 10 দিন পরে টাকা উঠাই আবার ইউজ করতেছে, আর আমার টাকা উঠাইতে লাগতেছে কত? 20 দিন। তাহলে বলো এখন কে দক্ষ, কে অদক্ষ? আমি অদক্ষ, কারণ দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে আমার বেশি সময় লাগে।
আর ও কি দক্ষ, কারণ ও দ্রুত সময়ের মধ্যে বা কম সময়ের মধ্যে কি করতে পারে, টাকাটা আদায় করতে পারে। আবার ধরো আমি ধারে পণ্য ক্রয় করি, আমাকে 1 সপ্তাহের মধ্যে টাকা দিতে হয়, আর নাইলে ওই লোক আমার মাল দেয় না। আর অহনা ধারে পণ্য ক্রয় করে, ও 15 দিন পর টাকা পরিশোধ করে, ওই লোক ওরে 15 দিন টাইম দেয় টাকা পরিশোধ করার জন্য। এখন বলো তো কে বেশি সুবিধা পাচ্ছে? অহনা, ও বকেয়া টাকা পরিশোধ করার জন্য বেশি টাইম পাচ্ছে, আর আমি কম টাইম পাচ্ছি। তো এইখানেও কে দক্ষ? অহনা। অদক্ষ কে? আমি। বুঝতেছো আমার কথা? তাহলে এই যে কথাগুলো বললাম, দেখো এগুলো তো তুমি ম্যাথ করবাই, বাট ম্যাথ যে করতেছো, কি করতেছো, এটা তোমার বোঝার দরকার আছে না? তাহলে এই যে আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি বিক্রিটা বছরে কতবার করতে পারতেছি, আমার টাকা কতবার টার্ন ওভার করতেছে, আমার সম্পদ কতবার টার্ন ওভার করতেছে, আমি কত দ্রুত সময়ের মধ্যে দেনাদারের থেকে টাকা আদায় করতে পারতেছি, আমি কতটা মানে লেগ ইনের মাধ্যমে অর্থাৎ ডিলে করার মাধ্যমে পাওনাদারকে টাকা পরিশোধ করতে পারতেছি, আমার মজুদ পণ্যগুলো কত কম সময়ের মধ্যে আমি বিক্রি করে ফেলতে পারতেছি। এই সব জিনিসগুলোকে একটা ব্যবসায়ের কি হিসেবে বিবেচনা করা হয়? দক্ষতা। কি হিসেবে? দক্ষতা। তো আমরা যখন দক্ষতা যাচাই করবো একটা ব্যবসায়ের, তখন আমরা এই বিষয়গুলোই কি করব? যাচাই করব। ওকে? তো একটা প্রতিষ্ঠানের মানে ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা যাচাইয়ের জন্য আমরা যে অনুপাতগুলো ব্যবহার করব, এর মধ্যে একটা হলো কি স্যার? মজুদ আবর্তন অনুপাত। কি স্যার? আরেকটা কি? দেনাদার আবর্তন অনুপাত। আরেকটা কি? পাওনাদার আবর্তন অনুপাত। আরেকটা কি? সম্পদ আবর্তন অনুপাত। ওকে? আবর্তন মানে কি? টার্নওভার। আমরা ইংলিশে বলি কি? টার্নওভার। বাংলায় বলা হয় কি? আবর্তন। যেমন ধরো সাপোজ আমি আজকে ধারে মনে করো আমি আজকে একটা পণ্য কিনলাম। ওকে? তাহলে আমার কাছ থেকে চলে গেল কি? পণ্য। টাকা আসলো কি? পণ্য। এই পণ্যটা আমি বিক্রি করলাম ধারে, তাহলে চলে গেল পণ্য, হলো কি? দেনাদার। এবার কিছুদিন পর আমি দেনাদারের কাছ থেকে টাকা আদায় করলাম, তো কমে গেল কি? দেনাদার। আসলো কি? টাকা। তো একটা বিষয় খেয়াল করছো যে আমার পকেট থেকে ফার্স্টে কি চলে গেল? টাকা। আসলো পণ্য। দেন পণ্য চলে গেল, আসলো কি? দেনাদার। দেন দেনাদার চলে গেল, আসলো কি? টাকা। এই যে টাকা চলে গিয়ে আবার ফেরত আসলো আমার কাছে, তার মানে এখানে একটা টার্নওভার ঘটছে। কয়টা টার্নওভার ঘটছে? এইভাবে আমি যতবার মনে করো টাকা চলে গিয়ে আসবে, ততটা টার্নওভার আমার সাথে ঘটছে। মানে আমি সিম্পলি বুঝালাম বিষয়টা, যে ধর আমি টাকার টার্নওভার যদি বলি, যে নগদ টাকার টার্নওভার বা আমার টাকার টার্নওভার, তার মানে টাকা চলে গিয়ে মানে আমার পকেট থেকে টাকা চলে গিয়ে এটা আবার আমার কাছে ফিরে আসার জন্য যে চক্রটা আর কি আমি সম্পাদন করলাম, এটাই হলো কি? একটা টার্নওভার বা একটা আবর্তন। হ্যাঁ? তাহলে আমি পণ্য, ধরো আমি কাঁচামাল কিনে বা আমি পণ্য কিনে আনছি, দেন আবার এটাকে কি করলাম? বিক্রি করলাম। আমি যখন পণ্য কিনি আমার কাছে পণ্য বাড়ে বা মজুদ বাড়ে, যখন বিক্রি করি তখন কি? মজুদ কমে। তাহলে আমি আজকে ধরো পণ্যটা কিনলাম, কিনে 30 দিন পর আমি এটা কি করলাম? বিক্রি করলাম। বা আমি আরো সিম্পলি বলি, ধরো আজকে আমরা পণ্য কিনে আনলাম, এই পণ্যগুলো বিক্রি করতে আমার কয়দিন সময় লাগে? 30 দিন। অর্থাৎ 30 দিন পর আমার এই সবগুলো পণ্য বিক্রি হয়ে গেল। তাহলে বলো তো আমার কয়টা টার্নওভার হলো? এই পণ্য আসা এবং চলে যাওয়া কয়টা টার্নওভার? একটা। এবং একটা টার্নওভারের জন্য আমার কয়দিন সময় লাগছে? 30 দিন। তাহলে বলো তো বছরে আমি এইভাবে মানে কয়টা টার্নওভার করব? 12 বার। তার মানে আমার বিক্রয়ের টার্নওভার বা মজুদের টার্নওভার কয়টা? 12টা। আর কেউ যদি 15 দিন পর বিক্রি করে ফেলতে পারে, বা 15 দিনের পণ্য ক্রয় করে 15 দিনের মধ্যে বিক্রি করে ফেললো, তাহলে তার 1 মাসে কয়টা টার্নওভার? 2টা। তাহলে 12 মাসে কয়টা? 24টা। ওকে? কেউ যদি 1 সপ্তাহের মধ্যে বিক্রি করে ফেলতে পারে, তার টার্নওভার কয়টা? 52টা। তো যার যত টার্নওভার, তার মুনাফাও কি হবে? তত বেশি হবে। বুঝছো? এই টার্নওভারটাকে আমরা বাংলায় কি বলি? আবর্তন। তো আমরা কয়টা আবর্তন বের করব? এর বাহিরে আরো অনেক আবর্তন থাকতে পারে, বাট আমাদের এত বড় ইন্টেলেকচুয়াল হওয়ার দরকার নেই। ওকে? আমাদের পরীক্ষায় A+ পাওয়ার জন্য বা ট্যালেন্ট পুল স্কলারশিপ পাওয়ার জন্য আমার 4টা আবর্তন জানলেই যথেষ্ট। সেই 4টা কি বলো? 1, আমার সাথে আরে ভাই কি লিখতেছো? 1 কি বলো? মজুদ আবর্তন। 2, দেনাদার আবর্তন অনুপাত। হ্যাঁ? আচ্ছা, এটা অনুপাতও বলা যায়, সংখ্যাও বলা যায়। হ্যাঁ? 1
মজুদ আবর্তন অনুপাত, 2 দেনাদার আবর্তন অনুপাত, 3 পাওনাদার আবর্তন অনুপাত, 4 সম্পদ আবর্তন অনুপাত। ওকে, আবার বলো, 1 মজুদ আবর্তন অনুপাত, 2 দেনাদার আবর্তন অনুপাত, 3 পাওনাদার আবর্তন অনুপাত, 4 সম্পদ আবর্তন অনুপাত। লাস্ট ওয়ান টাইম, 1 মজুদ আবর্তন অনুপাত, 2 দেনাদার আবর্তন অনুপাত, 4 5। ওকে, এবার আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। এই যে আবর্তন অনুপাত, হ্যাঁ, মানে মানুষের জীবন বের হয়ে যায় মুখস্থ করতে গিয়ে, অথচ এটা কত সহজে মুখস্থ করা যায়। দেখো, তুমি যার আবর্তন নির্ণয় করবা তার নিচে রাখবা, ফর্মুলার কোথায় রাখবা? নিচে। কি হিসেবে? গড় হিসেবে। তুমি যার আবর্তন নির্ণয় করবা, যার আবর্তনই নির্ণয় করবা, তাকে কোথায় রাখবা? নিচে। কি আকারে? গড় আকারে। এখন আসো, যখন তুমি মজুদ আবর্তন নির্ণয় করতেছো, তাহলে মজুদটা কোথায় চলে যাচ্ছে? কি আকারে? তার মানে গড় মজুদ। তো মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করার সময় আমরা নিচে কাকে লিখবো? গড় মজুদ। তাহলে বলো, দেনাদার আবর্তনের সময় আমরা কি করব? গড় দেনাদারকে নিচে রাখবো। পাওনাদার আবর্তনের সময় আমরা কি করব? গড় পাওনাদারকে নিচে রাখবো। ওকে, সম্পদ আবর্তনের সময় আমরা কি করব? গড় সম্পদকে নিচে রাখবো। বুঝছো নাকি বুঝো না? অনেক ইজি না? এবার উপরে কাকে বসাবো? আচ্ছা, যার আবর্তন করতেছো তার সাথে যার সম্পর্ক, মানে তুমি যার আবর্তন করতেছো সে কোত্থেকে সৃষ্টি হয়েছে তাকে উপরে রাখবা। যার আবর্তন তুমি নির্ণয় করতেছো তাকে তো নিচে রাখলা গড় আকারে, আর সে যেখান থেকে তৈরি হয়েছে তাকে কোথায় রাখবা? উপরে। যেমন গড় মজুদ, এই মজুদ তৈরি হয় কোত্থেকে? বিকৃত পণ্যের ব্যয় থেকে। দ্যাটস ওয়াই বিকৃত পণ্যের ব্যয় কোথায় যাবে? উপরে। তোমরা যখন বিকৃত পণ্যের ব্যয় করো, ফার্স্টে শুরু করো কি দিয়ে? প্রারম্ভিক মজুদ। আর শেষ করো কি দিয়ে? তার মানে মজুদের সাথে কার সম্পর্ক? এই কারণে আমরা কি করব? বিকৃত পণ্যের ব্যয়কে উপরে বসাবো। বুঝছো? আচ্ছা, এই যে দেনাদার কোত্থেকে তৈরি হয়? ধারে বিক্রয় থেকে। দ্যাটস ওয়াই ধারে বিক্রয়টাকে কোথায় বসাবো? উপরে। এই যে পাওনাদার কোত্থেকে তৈরি হয়? ধারে ক্রয় থেকে। সো ধারে ক্রয়টাকে উপরে বসাবো। ওকে, আচ্ছা, আর এটা একটু এক্সেপশনাল মাথায় রাখবা যে সম্পদ, গড় সম্পদ তো নিজে বসাইছে, উপরে কাকে বসাবা? নেট বিক্রয়কে। কাকে? নেট বিক্রয়কে। এটা ধারে বিক্রয় না, এটা নেট বিক্রয়। নেট বিক্রয়, এটা ধারে নগদে মিলায় নেট বিক্রয়টাকে আমরা কি করব? উপরে বসাবো। এবার বলো, এটা কি কঠিন? দেখো কত সহজ। আমি আবার বলি, আমরা যখনই কারো আবর্তন অনুপাত নির্ণয় করব, যার আবর্তন অনুপাত নির্ণয় করব তাকে আমরা কোথায় বসাবো? নিচে। কি আকারে? গড় আকারে। আর সে যেখান থেকে তৈরি হয়েছে তাকে কোথায় বসাবো? উপরে। বাস, শেষ হয়ে গেল। তাহলে দেখো, মজুদ আবর্তন অনুপাত, কার অনুপাত? মজুদ আবর্তন অনুপাত, রাইট? সো মজুদটা কোথায় যাবে? নিচে। কি আকারে? গড় আকারে। তার মানে গড় মজুদ নিচে। আর মজুদ পণ্যটার সাথে সম্পর্ক কার? বিকৃত পণ্যের ব্যয়। দ্যাটস ওয়াই বিকৃত পণ্যের ব্যয় উপরে। আবার আসো, দেনাদার আবর্তন অনুপাত। কার অনুপাত? দেনাদার আবর্তন অনুপাত। দ্যাটস ওয়াই গড় দেনাদার কোথায় বসবে? বা দেনাদার নিচে বসবে। কি আকারে? গড় আকারে। আর উপরে কে বসবে? ধারে বিক্রয়। কারণ দেনাদারের সাথে কার সম্পর্ক? ধারে বিক্রয়। আচ্ছা, পাওনাদার আবর্তন অনুপাত। আচ্ছা, কার আবর্তন? পাওনাদারের আবর্তন। দ্যাটস ওয়াই পাওনাদার কোথায় বসবে? নিচে। কি আকারে? গড় আকারে। আর পাওনাদারের সাথে কার সম্পর্ক? ধারে ক্রয়। দ্যাটস ওয়াই নির্ধারে ক্রয়। এটা কোথায় বসবে? উপরে। আচ্ছা, সম্পদ আবর্তন অনুপাত, রাইট? কার আবর্তন? সম্পদের আবর্তন। সো সম্পদ কোথায় বসবে? কি আকারে? গড় আকারে। গড় সম্পদ নিচে। উপরে কে বসবে? নেট বিক্রয়। ওকে স্যার, সহজ না কঠিন? সহজ। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা বিষয় একটু বলি। হ্যাঁ, আচ্ছা, মজুদ আবর্তন, ধরো মজুদ আবর্তন সংখ্যা 12 বার, মজুদ আবর্তন অনুপাত 12 বার, বা মজুদ আবর্তন সংখ্যা 12 বার। কি বুঝলা? অনেক সহজ করে বলো, কে কত সহজে বলতে পারো? মজুদ আবর্তন সংখ্যা 12 বার। সাপোজ আমি এখানে লিখি যে আমরা এখানে ফর্মুলা ইউজ করলাম, করে আমরা কত পেলাম? 12 বার। ওকে, হ্যাঁ, মানে প্রতি মাসে একবার করে মজুদ করছি, বিষয়টা এরকম। প্রতি মাসে 12 বার। আচ্ছা, বলো আর কে কি বলবো? বলো।
আচ্ছা দেখো, মজুদ আবর্তন সংখ্যা 12 বার, অফকোর্স এটা বছরে 12 বার। হ্যাঁ দেখো, এই জিনিস দ্বারা আমরা কি বুঝি? মজুদ আবর্তন, আমি বলছিলাম মজুদ আবর্তন মানে কি, যে আমরা যখন পণ্য কিনে আনি আমাদের মজুদটা বাড়ে, যখন বিক্রি করি তখন কি কমে। তাহলে আমি আজকে পণ্য, ধরো এই পণ্যটা আমি আজকে কিনলাম, আমার কাছে আসলো এবং এটাকে আমি বিক্রি করলাম, চলে গেল। তো এই পণ্য আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত এই পুরো চক্রটাকে আমি কি বলবো? একটা আবর্তন। কি বলবো? তো এরকম বছরে কয়বার আবর্তন হয়? 12 বার। তার মানে আমি বছরে 12 বার পণ্য ক্রয় বিক্রয় করি, রাইট? ধর আমি একদম সহজে যদি বলি যে আমি পণ্য কিনে এনে বিক্রি করি, এমন ঘটনা বছরে আমার সাথে কয়বার ঘটে? আমি পণ্য কিনে এনে বিক্রি করি, এমন ঘটনা বছরে আমার সাথে কয়বার ঘটে? 12 বার ঘটে। আর প্রতিবার ঘটার জন্য সময় লাগে কত? 30 দিন। কয়দিন? এই 30 দিনকে আমরা কি বলবো জানো? গড় মজুদ সময়। কি বলবো? তার মানে এই যে আমি পণ্য কিনে আনলাম, পণ্যটা আমার কাছে স্টে করতেছে কতদিন? 30 দিন। সো এই 30 দিনকে আমি কি বলবো? গড় মজুদ সময়। বুঝছো? এই যে দেখো এখানে আমি লিখেছি গড় মজুদ সময়। তাহলে স্যার তোমরাই বলো, এক বছরে কতদিন? 365। তো উপরে কত বসবে? 365। যে আমরা সময় যখন বের করি, সময়টা বেসিক্যালি দিনে বের করি। কিসে বের করি? দিনে। আর এক বছরে কত দিন? যখনই তুমি কোনো কিছুর সময় বের করবা, সূত্রের উপরে কাকে বসাবা? সময়কে, এই 365কে। কাকে? তাহলে আমরা গড় মজুদ সময় যখন বের করব, ফর্মুলার উপরে কে বসবে? 365, কারণ এক বছরে 365 দিন। ওকে? আর নিচে কাকে বসাবো? মজুদ আবর্তন সংখ্যাকে। কাকে? মজুদ আবর্তন সংখ্যাকে। ধরো আমি যদি ওই যে 360 বসাই উপরে, আর আমার মজুদ আবর্তন সংখ্যা ধরছিলাম কত? 12। 12 দিয়ে ভাগ দিই, তাহলে কত হয়? 30। তার মানে আমার কাছে পণ্য এসে আমি পণ্য ক্রয় করলাম, দিন আমার কাছে পণ্যগুলো স্টে করলো কতদিন? 30 দিন। এর মধ্যে আমি কি করলাম? এটা বিক্রি করলাম। পণ্য কেনা থেকে শুরু করে বিক্রি করার জন্য কয়দিন সময় লাগলো? 30 দিন। কিভাবে পেলাম? ওই 360কে ভাগ দিছি কত দিয়ে? 12 দিয়ে। 12টা কি জিনিস ছিল বলো তো? মজুদ আবর্তন সংখ্যা। ওকে, তো দেখো আমরা আবর্তন কিভাবে নির্ণয় করবো এটা জানলাম না। এবার আসো আমরা সময় কিভাবে নির্ণয় করব সেটা জানি। আচ্ছা, আমরা কয় রকমের আবর্তন শিখি? 4 রকম। কি কি? মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, সম্পদ আবর্তন, রাইট? আর আমরা কয় রকমের সময় বের করি? 3 রকম। এক কি? মজুদ গড় মজুদ সময়। 2 গড় আদায় সময়। 3 গড় পরিশোধ সময়। ওকে, তো তুমি যখন সময় নির্ণয় করবা, প্রতিটা সূত্রের উপরে কাকে ব্যবহার করবা? কারণ এক বছরে 365 দিন, রাইট? এবার একটা ট্রিক্স হলো যে আমরা এখানে কি নির্ণয় করতেছি? গড় মজুদ সময়। কার সময়? মজুদের সময়, রাইট? তো তুমি যখন মজুদের সময় নির্ণয় করবা, তখন মজুদের আবর্তন সংখ্যাটা নিচে বসাই দিবে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে গড় মজুদ সময় বের করার ফর্মুলা কি? উপরে তো 365, নিচে মজুদের আবর্তন সংখ্যা বা মজুদ আবর্তন সংখ্যা। ওকে, আচ্ছা এবার আসো আমরা কি নির্ণয় করতেছি? গড় আদায় সময়। কি? আচ্ছা, আমরা আদায় কার কাছ থেকে করি? তো দেনাদার আবর্তন সংখ্যা কোথায় বসাবা? তার মানে সময় বের করার জন্য নিচে কাকে বসাইতে হয়? আবর্তন সংখ্যাকে। নিচে কাকে বসাইতে হয়? তো যখন তুমি গড় মজুদ সময় নির্ণয় করতেছো, নিচে কাকে বসাবা? মজুদের আবর্তন সংখ্যাকে। যখন গড় আদায় সময় নির্ণয় করতেছো, আচ্ছা আদায় করো কার কাছ থেকে? তো দেনাদারের আবর্তন সংখ্যাটা কোথায় বসাবা? নিচে। গড় পরিশোধ সময়, কাকে পরিশোধ করো? সো পাওনাদার আবর্তন সংখ্যাটা কোথায় বসাবা? নিচে। এইগুলা যদি কেউ আন্দাজে মুখস্থ করো, ভাই জিন্দেগি পুরো অন্ধকার হয়ে যাবে না? অথচ কত সহজে এগুলো মুখস্থ করা যায়, তাই না? আমরা কি বুঝতে পারছি? এবং ফর্মুলাগুলো কি সব একদমই সিমিলার টাইপের। ওকে, এই তোর বাপ ফোন দিস, এনে কথা কো। আচ্ছা স্যার, ওকে, তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ম্যাথ প্র্যাকটিস করবো। আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে স্যার, তো আমরা এখন আলোচনা করব মুনাফা অর্জন ক্ষমতা যাচাই নিয়ে। হ্যাঁ, তো একটা কোম্পানির মুনাফা অর্জন ক্ষমতা, এটা কিন্তু একজন ইনভেস্টরের জন্য খুবই ইম্পর্টেন্ট।
অ্যাজ অ্যান ইনভেস্টর আমি যখন যাব বিনিয়োগ করার জন্য, আমি কিন্তু দেখব আমি যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করতেছি এই প্রতিষ্ঠানটা কি লাভজনক নাকি অলাভজনক। এই লাভজনক নাকি অলাভজনক এটা আমি কিভাবে বুঝবো বলো তো? কোম্পানির মুনাফা অর্জন ক্ষমতার মাধ্যমে। এমনও হতে পারে যে কোম্পানি লাভজনক কিন্তু 2% লাভ করে, এটা খুবই হতাশাজনক হয়ে যাবে না? তাহলে শুধু লাভজনক হলেই হবে না, এটা আশাব্যঞ্জক কিনা, প্রত্যাশিত মাত্রায় লাভজনক কিনা সেটাও আমার জানা লাগবে। আর না হলে আমি বিনিয়োগ করে ধরা খাবো, তাই না? আমাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত মুনাফা অর্জিত হবে না। তো একটা কোম্পানির মুনাফা অর্জন ক্ষমতা যদি আমরা যাচাই করতে চাই, সেই ক্ষেত্রে আমরা মোট মুনাফা অনুপাত, নেট মুনাফা অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, সাধারণত এই 4টা অনুপাতকে ব্যবহার করি। এরা খুবই কমন, এর বাইরে যদি কিছু থেকে থাকে খুবই রেয়ার, ওটা আসে না, বাট এগুলো খুবই কমন। হ্যাঁ, তো মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত, হ্যাঁ, এই 3টা অনুপাত একদম সিমিলার টাইপের। আচ্ছা, মোট মুনাফা, নিট মুনাফা বা পরিচালন মুনাফা এদেরকে আমরা কোথায় পাই বলো তো? আয় বিবরণীতে পাই। গুড। এবং আয় বিবরণী স্টার্ট হয় কি দিয়ে? বিক্রয় দিয়ে। অর্থাৎ বিক্রয়টাকেই আমরা ডাইভার্সিফাই করতে 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 আমরা মোট মুনাফা পাচ্ছি বা পরিচালন মুনাফা পাচ্ছি বা নিট মুনাফা পাচ্ছি। দ্যাটস ওয়াই তুমি যখন মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত করবা, তোমার ফর্মুলার নিচের অংশে তুমি কাকে ব্যবহার করবা? নেট বিক্রয়কে। আর উপরের অংশে যার অনুপাত তাকে ব্যবহার করবা। যেমন আমি যখন মোট মুনাফা অনুপাত করব, কার অনুপাত করতেছি? মোট মুনাফার অনুপাত করতেছি। সো মোট মুনাফা কোথায় চলে যাবে? উপরে। নিচে কে? নেট বিক্রয়। ওকে। যখন আমি নেট মুনাফার অনুপাত করতেছি, তখন আমি নেট মুনাফাকে কোথায় ব্যবহার করব? উপরে। নিচে কে? নেট বিক্রয়। যখন আমি পরিচালন মুনাফা অনুপাত করতেছি, পরিচালন মুনাফাকে কোথায় নিয়ে যাচ্ছি? উপরে। নিচে কে? নেট বিক্রয়। আর মুনাফাটা আমরা বেসিক্যালি পার্সেন্টেজে প্রেজেন্ট করি। ওকে, দ্যাটস ওয়াই ফর্মুলার সাথে কি হবে? ইন্টু 100। দেখো, এর আগের ফর্মুলাগুলোতে আমরা কিন্তু ইন্টু 100 ইউজ করি নাই। কেন? কারণ ওই রেজাল্টগুলো হয় ইস্টুতে হয়েছে, অথবা বার হয়েছে, তাই না? অথবা সময় হয়েছে বা দিন হয়েছে, রাইট? বাট আমাদের আজকের এই ফর্মুলাগুলোতে আমরা ইন্টু 100 ইউজ করতেছি, বিকজ মোট মুনাফা অনুপাতটা পার্সেন্টেজে বের হবে, নিট মুনাফা অনুপাতটা পার্সেন্টেজে বের হবে, পরিচালন মুনাফা অনুপাতটা পার্সেন্টেজে বের হবে। ওকে, এই রেজাল্টটাকে পার্সেন্টেজ করার জন্য আমরা গুণ 100 দিয়েছি। ওকে, তো মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত, এই 3টা অনুপাতের ক্ষেত্রে আমরা যার অনুপাত নির্ণয় করতেছি তাকে বসাবো কোথায়? উপরে। আর 3টার ক্ষেত্রে কমন হলো নিচে বসবে কে? বিক্রয়, ইন্টু 100। ওকে, এবার আসো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। ও একটু এক্সেপশনাল, মানে ওদের চেয়ে ও একটু ভিন্ন। কেন ভিন্ন? কারণ এই অনুপাতগুলো আমি করেছি কার উপর ভিত্তি করে? বিক্রয়ের উপর ভিত্তি করে। কিন্তু এইখানে আমি বিক্রয়ের উপর ভিত্তি করে আয় অনুপাতটা করতে পারবো না। কেন পারবো না? বিকজ আমাকে একদম স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে যে আমার আয় অনুপাতটা হবে কার উপর? বিনিয়োজিত মূলধনের উপর। দ্যাটস ওয়াই বিনিয়োজিত মূলধনটাকে আমরা কোথায় নিব? নিচে। আর এখানে আয় বলতে নিট মুনাফাকে বোঝাচ্ছে, তাই নিট মুনাফাকে নিব কোথায়? উপরে। তো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এটার ফর্মুলা কি? নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। তবে অনেকেই আছে যে নিট মুনাফার সাথে যোগ করে দেয় কি? সুদ। অনেকেই এই ফর্মুলাটা কীভাবে লিখবে? নিট মুনাফা প্লাস সুদ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন, ওইভাবে লিখলেও সূত্রটা হবে। আবার যদি কেউ জাস্ট নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন লেখে, তাহলেও কি সূত্রটা হবে। দুইভাবে তুমি করতে পারো, দুইটাই রাইট। ওকে, তো নিট মুনাফা তো আমরা পেয়ে যাব প্রশ্ন থেকে। বিনিয়োজিত মূলধন এটা কিন্তু নাও দেয়া থাকতে পারে, আবার নাও দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে বিনিয়োজিত মূলধনটাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো বিনিয়োজিত মূলধন আমরা কয়েকভাবে নির্ণয় করতে পারি, বাট আমার মতে ইজিয়েস্ট ওয়েটা হলো তুমি মোট সম্পদ থেকে অলিক সম্পদকে মাইনাস করবা। এটা স্বাভাবিক, যেখানে আমরা মোট সম্পদ লিখি সেখানে মাইনাস হয় কি? অলিক সম্পদ। আর মাইনাস করবা কাকে? মোট চলতি দায়কে। তাহলে আমরা যদি মোট সম্পদ থেকে মোট অলিক সম্পদ মাইনাস করি এবং মোট চলতি দায়কে মাইনাস করি, সেক্ষেত্রে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটাই কি হবে? বিনিয়োজিত মূলধন। ওকে, তাহলে বিনিয়োজিত মূলধন নির্ণয় করার ফর্মুলাটা কি?
মোট সম্পদ মাইনাস মোট অলিক সম্পদ মাইনাস মোট চলতি দায়। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ বিনিয়োজিত মূলধন এটা কিন্তু কোয়েশ্চেনে কখনোই দেয়া থাকবে না। অলওয়েজ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টেড ক্যাপিটাল। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কি কারো মাথায় একটা কোয়েশ্চেন আসছে যে মূলধন তো জানি, বাট বিনিয়োজিত মূলধন এটা আবার কী জিনিস? স্যার দেখো, আমরা ব্যবসায় যে টাকাটা ইনভেস্ট করি পুরোটাই মূলধন, তবে আমরা যে ইনভেস্ট করলাম এই ইনভেস্টমেন্টটা দুইটা ভাবে করা হয়। ব্যবসায়ের নিত্য নৈমিত্তিক ব্যয়, চলতি দায়, হ্যাঁ, এগুলো পরিশোধ করার জন্য কিছু টাকা হাতে রেখে দেওয়া হয়, এটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি। আর ফিক্সড অ্যাসেট অ্যাকুইজিট করার জন্য আমরা কিছু টাকা ইনভেস্ট করি, যেটাকে বিনিয়োজিত মূলধন বলা হয়। ওকে, তাহলে আমাদের মোট মূলধনের, ধরো আমাদের মোট মূলধন 10 লাখ টাকা, আমরা 8 লাখ টাকা দিয়ে মেশিনারিজ, ফার্নিচার, ইকুইপমেন্ট ক্রয় করলাম। সো এই 8 লাখ টাকা হচ্ছে কি বিনিয়োজিত মূলধন। আর 2 লাখ টাকা আমরা রেখে দিলাম মাল কেনার জন্য, মজুরি দেওয়ার জন্য, ভাড়া দেওয়ার জন্য, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য। এই 2 লাখ টাকাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। বুঝতে পেরেছ? বা চলতি মূলধন বা কার্যকরী মূলধন। ওকে, তাহলে বিনিয়োজিত মূলধন, কার্যকরী মূলধন, দুটাকে যোগ করলে কি পেয়ে যাবো? মোট মূলধন। ওকে, আমি কি বুঝাতে পেরেছি? সো আমরা এই যে কনসেপ্টটা আমরা ডেভেলপ করলাম, এবার আসলে এই কনসেপ্টের আলোকে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। ওকে, এইখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটার মধ্যে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। এটা একটা আর্থিক অবস্থার বিবরণী। ওকে, এটা হলো নীরব লিমিটেডের 2024 সালের 31 ডিসেম্বর তারিখে এই আর্থিক অবস্থার বিবরণীটা দেওয়া আছে। তো আর্থিক অবস্থার বিবরণীতে দেখো বাঁ দিকে কী দেওয়া আছে? বেশ কিছু সম্পদ। আর ডান দিকে কী দেওয়া আছে বলো? বেশ কিছু দায়। তো আমরা ফার্স্ট একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, এখানে এই যে দালান কোঠা, এটা কোন ধরনের সম্পদ বলতো? এটা হলো স্থায়ী সম্পদ। মজুদ পণ্য, এটা হলো চলতি সম্পদ। অগ্রিম খরচ, এটা হলো চলতি সম্পদ। প্রাপ্য হিসাব, এটা হলো চলতি সম্পদ। ব্যাংক জমা, চলতি সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন, এটা হলো অলিক সম্পদ। রাইট? ওকে, আর এই যে এটা কি স্যার? মোট সম্পদ। আচ্ছা, আমরা এখানে লিখি অলিক সম্পদ, আর এটা হলো মোট সম্পদ, তাই না? সবগুলো সম্পদের যোগফল। শেয়ার মূলধন, এটা কি বলতো? মালিকানা সত্ত্ব। সংরক্ষিত আয় বিবরণীর যে 40,000, এটা কি? মালিকানা সত্ত্ব। রাইট? 10% ঋণপত্র, এটা কি? দীর্ঘমেয়াদী দায়। প্রদেয় হিসাব, এটা কি? চলতি দায়। আর এই যে এখানে আমরা যে যোগফলটা পেলাম 1,95,000, এটা হলো মোট দায় ও মালিকানা সত্ত্ব। ওকে স্যার, তো মোট দায় ও মালিকানা সত্ত্ব, এই হলো কোয়েশ্চেনটা। হ্যাঁ, নিচে আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। কি দেওয়া আছে? যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত? 10 লাখ টাকা। বিক্রয়ের পরিমাণ কত? 10 লাখ। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত? 8 লাখ। পরিচালন ব্যয় দেওয়া আছে কত? 50,000। এবং নেট মুনাফা দেওয়া আছে কত? 80,000। তো এই ইনফরমেশনগুলো এডিশনাল ইনফরমেশন আর্থিক অবস্থার বিবরণীর বাইরে এই তথ্যগুলো আমাদের দিয়ে দিস। ওকে, তো আমরা এই এক্সাম্পলটা মানে কেন ইউজ করতেছি? এক্সাম্পলটা ইউজ করতেছি আমরা মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করার জন্য। আমরা মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করব। তো সাধারণত আমরা মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য কয়টা ফর্মুলা ইউজ করি? 4টা। মোট মুনাফা অনুপাত, নেট মুনাফা অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। তো চলো আমরা 4টা অনুপাত করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমরা মোট মুনাফা অনুপাতটা করব। ওকে, মোট মুনাফা অনুপাত ইকুয়াল, তো আমরা সবাই জানি এটা কার অনুপাত? মোট মুনাফার। সো মোট মুনাফা কোথায় যাবে? হ্যাঁ, তাহলে মোট মুনাফা উপরে, আর নেট বিক্রয়টা যাবে কোথায়? নিচে, ইন্টু 100। ওকে, তো মোট মুনাফা দেখো স্যার আমাদের এই কোয়েশ্চেনে কি কোথাও মোট মুনাফা দেয়া আছে? না, বাট আমরা জানি, কি জানি যে আমরা যদি বিক্রয় থেকে এই যে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে কি পাবো? মোট মুনাফা। তাহলে বিক্রয় কত? 10 লাখ মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় কত? 8 লাখ, পাচ্ছি কত? 2 লাখ। এই 2 লাখ টাকার নাম কি? মোট মুনাফা। তাহলে আমরা মোট মুনাফা পেয়ে গেলাম কত? 2 লাখ। এটা দেখাতেও পারো, না দেখালেও হয়, ব্যাপার না। নিচে আমরা কাকে ব্যবহার করব বলো তো? নেট বিক্রয়। এখানে এই যে বিক্রয় দেয়া আছে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বারটা বাদ দিলে কি পাওয়া যায়? নেট বিক্রয়। তো আমাদের
এখানে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা এই টাইপের কিছু আছে নাই। সো এটাই মোট বিক্রয়, এটাই নেট বিক্রয়, এটাই নগদ বিক্রয়, এটাই ধারের বিক্রয়। ওকে, আচ্ছা তাহলে এখানে কত হবে স্যার? 10 লাখ টাকা। ওকে, ইন্টু 100 ইকুয়াল 0.20 ইন্টু 100 ইকুয়াল 20%। বুঝতে পেরেছ? 20%। এটা হলো মোট মুনাফা অনুপাত। আচ্ছা এবার আসো 2, আমরা কি করব? পরিচালন মুনাফা অনুপাত নির্ণয় করব, তাই না? পরিচালন মুনাফা অনুপাত। ওকে স্যার। আচ্ছা পরিচালন মুনাফা অনুপাত এই ফর্মুলাটা কি হবে বলো? এখানে তো ইন্টু 100, উপরে আমরা কি বসাবো? পরিচালন মুনাফা, আর নিচে নেট বিক্রয়। ওকে স্যার, ইকুয়াল, তো পরিচালন মুনাফা দেখো আমাদের এই অঙ্কের মধ্যে পরিচালন মুনাফা দেয়া আছে? নো, বাট পরিচালন মুনাফাটা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আমরা যদি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাব? পরিচালন মুনাফা। তাহলে বলো আমাদের মোট মুনাফা কত? 2 লাখ। এখান থেকে আমরা মাইনাস করব কি স্যার? পরিচালন ব্যয় কত? 50,000। ওকে, তাহলে 2 লাখ থেকে 50,000 মাইনাস করব, তাহলে আমরা কি পেয়ে যাব? পরিচালন ব্যয়, সরি পরিচালন মুনাফা। আর নেট বিক্রয় তো আগের মতোই থাকবে 10 লাখ টাকা, তাই না বলো? ইন্টু 100, তাহলে ইকুয়াল এখানে হলো 1,50,000 ডিভাইডেড বাই 10 লাখ ইন্টু 100 ইকুয়াল 0.15 ইন্টু 100 ইকুয়াল কত? 15% হলো। আচ্ছা এবার আসো 3। আচ্ছা আমরা কি নির্ণয় করব? নেট মুনাফা অনুপাত। ওকে, তো চলো আমরা নেট মুনাফা অনুপাতটা করে ফেলি। আচ্ছা নেট মুনাফা অনুপাত করতেছি, তাহলে উপরে কাকে বসাবো? নেট মুনাফা। আর নিচে কাকে বসাবো? নেট বিক্রয় ইন্টু 100। তো নেট মুনাফা দেখো আমাদের অঙ্কে নেট মুনাফা দেয়া আছে নাকি নাই? দেয়া আছে। তাহলে নেট মুনাফা কত দেয়া আছে? 80,000 দেয়া আছে। নেট বিক্রয় কত? 10 লাখ ইন্টু 100 ইকুয়াল 0.08 ইন্টু 100 ইকুয়াল 8%। ওকে স্যার, তারপরে নেট মুনাফা অনুপাত পেয়ে গেলাম 8%। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছ? এনি ডাউট? নো। আচ্ছা তাহলে তুলে ফেলো তোমরা। একটু বড় করে লেখো, এত ছোট করে লিখলে তো মার্কস দিবে না। এই লিখছো সবাই? কমপ্লিট? ওকে ফাইন। তাহলে আমরা দেখো মোট মুনাফা অনুপাত পেলাম কত? 20%। পরিচালন মুনাফা অনুপাত কত? 15%। নেট মুনাফা অনুপাত কত? 8%। তো আমরা এগুলো পেলাম। এখন আমরা কি করব বলো তো? বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করব। ওকে, তো চলো আমরা করে ফেলি। আচ্ছা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, হ্যাঁ এটা হলো আমাদের লাস্ট। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ইকুয়াল, ফর্মুলাটা কি হবে? ফর্মুলাতে তো অবশ্যই ইন্টু 100 হবে, তাই না? আচ্ছা ইন্টু 100 হবে না, তাহলে আমরা উপরে কাকে লিখতেছি? নেট মুনাফা, আর নিচে কি লিখতেছি? বিনিয়োজিত মূলধন। রাইট, আমাদেরকে নিচে লিখতে হবে বিনিয়োজিত মূলধন, এটা না ফর্মুলা? আচ্ছা এখন একটা বিষয় দেখো, যে আমরা যে নেট মুনাফা লিখছে, তো তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হলো তোমার আর্থিক অবস্থার বিবরণের মধ্যে এমন কোনো ঋণ আছে কিনা যার জন্য সুদ দিতে হয়। আচ্ছা দেখো আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে যে দায়ের দিকে ঋণপত্র আছে না 25,000, এটার জন্য আমাদেরকে সুদ দিতে হবে কয় পার্সেন্ট? 10%। তো যদি তুমি দেখো তোমার প্রশ্নের মধ্যে এমন কোনো দায় আছে যেটার জন্য সুদ দিতে হবে, অর্থাৎ তোমার প্রশ্নে সুদ আছে বা সুদ বের করা সম্ভব, এমন যদি ইনফরমেশন থাকে, তাহলে এই বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করার সময় ওই নেট মুনাফার সাথে কাকে যোগ করে দিবা? সুদ। ওকে স্যার,
তো আমাদের এই কোয়েশনে যেহেতু ঋণপত্র আছে যার উপর সুদ ধরতে হবে, অর্থাৎ আমরা চাইলেই সুদের পরিমাণটা বের করতে পারবো, সেহেতু আমরা ফর্মুলার সাথে কি করলাম, সুদকে যোগ করে দিলাম। ওকে, আচ্ছা তাহলে আসো, নেট মুনাফা তো আমরা জানি সবাই কত, 80,000 প্লাস সুদ। সুদ কত হবে স্যার বলো তো? এখানে ঋণপত্র কত, 25,000, এটার উপরে সুদ ধরতে হবে কয় পার্সেন্ট, 10%। এবং যেহেতু তারিখ মারিক নাই, তার মানে পুরো বছরেরই সুদ ধরতে হবে, তাই না? সো এখানে 25,000-এর 10%-এ কত হয়, 2,500। ওকে, আর বিনিয়োজিত মূলধন আমরা কিভাবে পাবো বলো তো? বিনিয়োজিত মূলধন কি পাওয়া যায়? এই যে মোট মূলধন কত, 1,95,000। এখান থেকে আমরা মাইনাস করব কি, অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদ আছেই একটা, কত, 5,000। আচ্ছা আমরা 5,000 মাইনাস করে দিলাম। আর মাইনাস করব কি, মোট চলতি দায়। চলতি দায় আছেই একটা, কত, 30,000। তাহলে আমরা এখানে 30,000-কে মাইনাস করে দিলাম। যদি একাধিক থাকতো আমরা মোটটাকে মাইনাস করতাম। ওকে, আচ্ছা, ইন্টু 100। তাহলে 82,500। আর এখানে আমাদের কত হচ্ছে, 1,60,000 হচ্ছে, ইন্টু 100 ইকুয়াল কত হয় বলো তো? আমরা 82,500-কে ভাগ করতেছি 1,60,000 দিয়ে, ইকুয়াল 0.5156 ইন্টু 100। তার মানে 51.56% প্রায়। ওকে স্যার, এটা প্রায়। আমরা কি সবাই বুঝতে পারলাম? মোট সম্পদ তো স্যার 1,20,000। মোট সম্পদ হলো 1,95,000। এটা তো দালান কোঠা 1,20,000। এই সবগুলো সম্পদের যোগফল হলো মোট সম্পদ 1,95,000। হ্যাঁ, এখান থেকে আমরা মাইনাস করব কি, মোট অলিক সম্পদ। এখন অলিক সম্পদ আছেই কয়টা, একটা, এটাই মোট। বাদ দিব কি, মোট চলতি দায়। চলতি দায় আছেই কয়টা, একটা, ওইটা বাদ দিব। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝেছো সবাই? সহজ না কঠিন? সহজ। তাহলে আমরা কি মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করতে পারবো নাকি পারবো না? পারবো। ওকে, এখন দেখো স্যার, এই মুনাফা অর্জন ক্ষমতার মাধ্যমে তোমাকে আবার মন্তব্য করতে বলতে পারে, তাই না? তো এখানে বেসিক্যালি মোট লাভ অনুপাতের আদর্শ মান হলো তোমার 15 থেকে 20%। মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 15 থেকে 20 বা 20 থেকে 25%। হ্যাঁ, সাধারণত 15 থেকে 20% মোট লাভ অনুপাত। আচ্ছা স্যার, এখন আসো তো, আমরা তো ম্যাথটা করে ফেললাম, তাই না? তো এখন যদি আমরা এই যে মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করতে চাই, হ্যাঁ, তো আমরা আমাদের প্রাপ্ত মানগুলোকে কার সাথে কম্পেয়ার করব বলো তো? আদর্শ মানের সাথে। যেমন মোট মুনাফা অনুপাতের আদর্শ মান হলো 20% থেকে 30%। এটা হলো আদর্শ মান। তার মানে কোনো কোম্পানির মোট মুনাফা অনুপাতটা যদি 20% থেকে 30%-এর মধ্যে হয়, তার মানে বুঝতে হবে যে না, এই কোম্পানিটার অবস্থা ভালো, বা মুনাফা অর্জন ক্ষমতাটা কি ভালো। ওকে, নেট মুনাফা অনুপাত, এটা নেট মুনাফা অনুপাত সাধারণত 5% থেকে 10% হয়। ওকে, এটা হলো আদর্শ মান, 5% থেকে 10% কার, নেট মুনাফা অনুপাতের। স্যার তোমরা একটা কথা কি জানো, এখানে নেট মুনাফা মানে কি? দেখো, নেট মুনাফা কিন্তু দুই রকমের হয়। একটা হলো কর বাদ দেওয়ার পূর্বের নেট মুনাফা, আর একটা হলো কি, কর বাদ দেওয়ার পরের। তো আমরা সাধারণত নেট মুনাফা বললে কি বুঝবো, কর পরবর্তী নেট মুনাফাকে। তবে কেউ যদি কর পূর্ব নেট মুনাফা ধরে অঙ্ক করো, তখন আদর্শ মানটা কি হবে জানো? তখন হবে 10% থেকে 15%। যদি কর পূর্ব নেট মুনাফাকে তুমি কাউন্ট করো নেট মুনাফা হিসেবে, সেক্ষেত্রে আদর্শ মান হবে কত, 10% থেকে 15%। বাট অ্যাকচুয়ালি আমরা নেট মুনাফা বলতে কর পরবর্তী নেট মুনাফাটাকেই বুঝি। আর কর পরবর্তী নেট মুনাফা অনুযায়ী যদি তুমি নেট মুনাফা অনুপাত করো, সেক্ষেত্রে আদর্শ মান কত, 5 থেকে 10%। ওকে, এরপরে হলো কি, পরিচালন মুনাফা অনুপাত। হ্যাঁ, তো পরিচালন মুনাফা অনুপাতটা সাধারণত তোমার 10% থেকে 20%-এর মধ্যে হবে। এটা হলো আদর্শ মান। ওকে,
আরেকটা হলো কি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, রাইট? এই বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতটাও ওই সেম। তোমার পরিচালন মুনাফা অনুপাত আর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতটা একই রকম হয়। এটা সাধারণত 15% থেকে 20%। এটা হলো আদর্শ মান বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। ওকে, 15% থেকে 20%-এর মধ্যে হতে হয়। ওকে, এখন দেখো আমরা এই আদর্শ, আচ্ছা আমি এটা মুছে দিই। আমরা এখানে নিট মুনাফা অনুপাতের আদর্শ মান 5 থেকে 10% কাউন্ট করব। তো আমরা যে একটু আগে ম্যাথটা সলভ করলাম, আমাদের এই ম্যাথে মোট মুনাফা অনুপাত কত বের হয়েছে বলো দেখি? কত হয়েছে বলো? 20%। আচ্ছা, তার মানে বলো তো মোট মুনাফা অনুপাত অনুযায়ী এগুলো তো আদর্শ মান, তাই না? এগুলো হচ্ছে আদর্শ মান, আর এটা হলো আমাদের প্রাপ্ত মান। ওকে, তাহলে আমাদের প্রাপ্ত মান কত? 20%। বলো এটা আদর্শ মানের মধ্যে আছে না নাই? আছে। তার মানে আমরা কি বলতে পারি যে আমরা যে ব্যবসাটাকে নিয়ে মানে যাচাই বাছাই করতেছি, তাদের মোট মুনাফা অনুপাত অনুযায়ী তাদের মুনাফা অর্জন ক্ষমতাটা কি ভালো। ওকে, এরপরে আসো, আমি যদি নিট মুনাফা অনুপাতের কথা বলি, আমরা কত পেয়েছি বলো? 8%। আমাদের প্রাপ্ত মান কত? 8%। আর আদর্শ মান কত? 5 থেকে 10%। তাহলে বলো আমাদের প্রাপ্ত মানটা আদর্শ মানের মধ্যে আছে না নাই? আছে। তাহলে আমরা কি বলতে পারি যে নিট মুনাফা অনুপাত অনুযায়ী এই প্রতিষ্ঠানটির মুনাফা অর্জন ক্ষমতা ভালো। ওকে, এরপর আমাদের পরিচালন মুনাফা অনুপাত কত ছিল স্যার? 15%। আচ্ছা, এখন বলো তো এটা কি আদর্শ মানের মধ্যে আছে না নাই? আছে। তার মানে আমরা বলতে পারি যে পরিচালন মুনাফা অনুপাত অনুযায়ী প্রতিষ্ঠানটার মুনাফা অর্জন ক্ষমতা ভালো। অ্যান্ড দেন লাস্ট ওয়ান হলো গিয়ে আমাদের বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত কত বের হয়েছে বলো তো? 51%। এটা এত বের হয়েছে? 51.56। আচ্ছা, তাহলে আমাদের বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত কত বের হয়েছে? 51.56 না? তার মানে এটা আদর্শ মানের তুলনায় কি যথেষ্ট বেশি। এটা খুবই ভালো নাকি? আচ্ছা, তো এখন যদি কেউ তোমাদেরকে বলে যে এই কোম্পানিটাতে আমি বিনিয়োগ করব নাকি করব না, ভাই সাজেস্ট করো, কি সাজেস্ট করবা? অফকোর্স করবা, ঘর দুয়ার বেচা হইলেও এখানে এনে করবা, তাই না? আচ্ছা, আমরা বুঝতে পারলাম। গুড।